রথ বলে আমি দেব, পদ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। ঠিক এটাই হয়, এটাই এবার হতে চলেছে। সব অহংকারী স্বৈরাচারী শাসকের একই পরিণতি যুগে যুগে ঘটেছে। এবার এখানে ঠিক কি হতে চলেছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে বলবো আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো এবং আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। একটি রাজনৈতিক দল, আরো বলা ভালো ও দলটা বলে তো কিছুই নেই, একজন মানুষ, একজন নেত্রী, যিনি নিজেকে ভেবে ফেলেছিলেন যে তিনি সর্বশক্তিমান এবং তার প্রভাব প্রশাসন, পুলিশ, সর্বস্তরে এমন ভাবে বিস্তার করে ফেলেছিলেন যে মানুষজনও ভাবতে শুরু করে দিয়েছিল যে ইয়েস, উনি যা বলবেন তাই হয়তো শেষ কথা। কিন্তু ওই যে বললাম, পিছনে হাসে অন্তর্যামী। কি ঠিক হলো? এই যখন ক্ষমতার ঔদ্ধত্যে দর্পে অন্ধ হয়ে যায় কোনো মানুষ, ঠিক তখনই ছুটে আসে চতুর্দিক থেকে সত্যের জয়ডঙ্কা এবং বিচার হয়ই হয়। ধর্মের কল বাতাসে নড়ে। একজন নেত্রী, তিনি ভেবে ফেলেছিলেন যে এই রাজ্যটা এ দেশের না, এ দেশের, ভারতবর্ষের না, এটা আমি এখানে যা বলবো তাই হবে। তিনি ভেবে ফেলেছিলেন ইলেকশন ও আমার মানে এক তুড়িতে জেতার ব্যাপার। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, আমি জিতবো, আমি যা বলবো সেটাই হবে। আর জনগণ দুষ, ওরা তো ভোটই দেবে না। ভোট তো করানো হবে, আমার দলের লোকজন ভোট করে দেবে, ও কারোর বাড়ির থেকে বেরোনোরই দরকার নেই। তাহলে ভোটার তালিকার কি দরকার? তাহলে ভোট রক্ষা শিবিরের কি দরকার? মানুষ যদি ভোটই না দিতে পারে তাহলে এত আয়োজনের কি, ঢক্কানিনাদের কি দরকার ছিল? যখন দেখলো যে এ তো আসছে বিপদ, তার নাম SIR স্যার, এ তো বড় বিপদ, যা দিয়ে আমি চুরি করি মানে আমার যে শীত কাঠিটা, সেটাই যদি হাত থেকে চলে যায় তাহলে চুরি চামারি এই সমস্ত করাটা যার নেচার, ওই আমরা ছোটবেলায় জানি না যে লুডো খেলায় একজন খুব ভালো চাল দিচ্ছে, আর একজন দেখছে যে উল্টো দিকে হয় গুটি ওপর ঘরে ঢুকিয়ে দিচ্ছে, নয় গুটি সরিয়ে দিচ্ছে, দিয়ে সে জিতে যাচ্ছে বারবার করে। তাস লুকিয়ে রাখা, টেক্কা লুকিয়ে রাখা, এ সমস্ত তো আছেই, যাকে বলে চোট্টামি, আরো গেঁয়ো ভাষায় বলা হয় বা গ্রামের ভাষায় বলা হয় কেঙেল করা। দাবায় একটু অসতর্ক হলে একটা গুটির চাল অন্যরকম ঘুরিয়ে দেওয়া, খেলাটাতে এ সমস্ত আছেই আছে। আর সেটাই ইমপ্লিমেন্টেড হয়েছিল এই সমাজে এই দলটার হাত দিয়ে, এবং সে ভেবে নিয়েছিল এখানে এই ভারতবর্ষের সংবিধান চলবে না, এখানে আমার কথা চলবে, এখানে রাষ্ট্রপতি কিছু নেই, এখানে আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি সবকিছু। এখানে চাকরি বাকরি গোল্লায় যাকগে যাক, স্টেশনে চলে যাও, মুড়ি বিক্রি করো, চপ বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, আর আমার দলের লোকজন যা আছে তাদের তোলা দিয়ে যাও, যেখানেই যা ব্যবসা করবে তার পার্সেন্টেজ দিয়ে যাও, রাস্তায় গাড়ি নিয়ে চালাতে যাও, তোলা দিয়ে যাও, ছোট ছোট কুপন, তার উপর স্ট্যাম্প মারা, কার স্ট্যাম্প কোথার স্ট্যাম্প কি বৃত্তান্ত কেউ জানে না, দিয়ে যাও। আর মানুষ ভেবেছিল কি, না এ তো সর্বশক্তিমান, একে তো কিছুতেই নাড়ানো যাচ্ছে না, একে তো কেউ সরাতেই পারছে না। কিন্তু ঘাড় ধাক্কার সময় কিন্তু একটা আসেই আসে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অতীতেও নিজের বিপদ
এই ধরনের স্বৈরাচারী শাসকরা নিজেরাই ডেকে আনে। সেটা কি? এই যে এসআইআর এর ঢক্কানি নাথ, যা শুরু হয়েছিল এসআইআর হতেই দেব না, আমার জীবন থাকতে এসআইআর হতে দেব না, তারপরে হলো একজনের নামও কাটতে দেব না, তারপরে পাল্টে গিয়ে সেটা হলো একটু ঠেকায় পড়ে, যখন দেখলো না শুরু হয়ে গেছে এসআইআরটা, তখন হয়ে গেল একজন বৈধ ভোটারের নাম কাটতে দেব না। মানুষের মধ্যে আস্তে 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 তো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারপরে আসলো, কিছুতেই কিছু হলো না যখন, বিডিও অফিসে হামলা, হিয়ারিং সেন্টারে হামলা, অরাজক পরিস্থিতি তৈরি করে দেওয়া, তাতেও হলো না। গায়ে কালো জামা টামা পরে নিয়ে চলো যাই সুপ্রিম কোর্টে, তার আগে নির্বাচন কমিশন দপ্তরে। ঘরের ভিতর কি হলো না, নাকি তাদের অপমান করে বার করে দিয়েছে নির্বাচন কমিশনার। নিচে এসে তারা সেটা বললেন। ওই শুরু, ওই ঘাড় ধাক্কার শুরু। অসাংবিধানিক আবদার তো খাটবে না বাপু। তারপরে আছে, তারপরের দিনই সুপ্রিম কোর্ট, সেই যে শুরু হলো কি, অবজারভাররা দুর্নীতি করছে, তারপরে মাইক্রো অবজারভার পাল্টে দাও, এই পাল্টে দাও, সেই পাল্টে দাও, একের পর এক হিয়ারিং চলতে থাকলো। আর লম্বা লাইন দিয়ে কোটি কোটি টাকা খরচা করে ভারতবর্ষের শীর্ষ স্তরের যে সমস্ত আইনজীবী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়াল করতে থাকলেন, এবং একের পর এক সুপ্রিম কোর্ট সেগুলো দেখতে থাকলো। দেখতে দেখতে দেখলো এ তো এক ভয়ানক অরাজক পরিস্থিতি। নিজেদের 142 ধারা প্রয়োগ করে বিশেষ ক্ষমতা নজিরবিহীনভাবে জুডিশিয়ারি তার মধ্যে প্রবেশ করলো, যার অবসান ঘটলো, প্রায় বলা যায় প্রায় অবসান ঘটলো আজকে। বেয়ারা আবদার আজকে খতম, শেষ। এসআইআর এর নাটক আজকে শেষ। কিভাবে? আজকেও আবার আবেদন, অনুরোধ উপরোধ নিয়ে হাত কসলাতে কসলাতে গেছিল ওই আইনজীবীর দল। কি না, এই যে বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে এবং যাদের জন্য অ্যাপেলেট ট্রাইব্যুনাল করে দেওয়া হয়েছে, তাদের যেন কোন রকম ভাবে এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট, আমি বিস্তারিত হিয়ারিংটা বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আর একটা এপিসোডে না সেটা বলবো, কিন্তু এখানে সংক্ষিপ্ত সারটা বলছি যেটা দাঁড়ালো জিনিসটা। বিচারপতিরা পরিষ্কার বলে দিলেন যে ভোটাধিকার যাতে মানুষের রক্ষিত হয়, যেটা আমরাও দাবি করেছিলাম মানুষের ভাষা থেকে একাধিক এপিসোড করে, যে একজন বৈধ ভোটারও যেন বঞ্চিত না হয়, তেমনি একজন অবৈধ ভোটারও যেন না থাকে। তাহলে সুপ্রিম কোর্ট কি করলো আজকে? বললো বৈধ ভোটারদের ভোটাধিকার রক্ষার ব্যবস্থাই তো করা হয়েছে ট্রাইব্যুনালে। তখন বললো একটা টাইম ফ্রেম বেঁধে দিন, এই টাইমের মধ্যে এটাকে শেষ করতে হবে। বললো এইভাবে টাইম ফ্রেম বাঁধা সম্ভব না, কারণ 11 তারিখ পর্যন্ত প্রায় 35 লক্ষ আবেদন ওই অ্যাপেলেট ট্রাইব্যুনালে জমা পড়েছে। তার আগে একটা মামলা ছিল, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়, যে যাদের পাসপোর্ট আছে তাদের নামগুলো এই ভোটে অ্যালাউ করে দেওয়া হোক। বিচারপতিরা সেটাকেও বলেছেন যে অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাও, সেটাতেও হস্তক্ষেপ করেননি তারা, সেটা আপনারা জেনেছেন। কিন্তু তার সাথে সাথে বিচারপতিরা তো অবশ্যই সংবেদনশীলভাবে এটাও জানিয়েছেন, যেটা আমরা মানুষের ভাষা থেকে বারবার করে বলেছি, যে এটার সঙ্গে একটা সেন্টিমেন্ট জড়িত, নাগরিকত্ব, জাতীয়তাবোধ এইটা জড়িত। তাই বিচারপতিরা বলেছে যে তারা নিজেরা ভোট দিয়ে, যে বৈধ ভোটার সে ভোট দিয়ে যাতে সে নিজের একটা সরকার তৈরি করছে, সেটা তার নিজের একটা আত্মসন্তুষ্টি, আত্মমর্যাদা, এটার সাথে সেন্টিমেন্ট জড়িত। এটা নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেছে, এবং তার জন্যই তো আমরা অ্যাপেলেট ট্রাইব্যুনাল করে দিয়েছি। কিন্তু তার জন্যে রোল ফ্রিজ খুলে দিয়ে আবার নতুন করে সেই ভোটারদের ইনক্লুড করতে হবে এমন তো না। তারা সেটা সাবমিট করুক, সাবমিট করে আগামী দিনে যদি তারা বৈধ হয় অবশ্যই ভোট দেবে, ভোটার তালিকায় সেটা অ্যাড হবে, এবং এই ব্যাপারটাকে নিয়ে তারা চিন্তা ভাবনায় রাখছেন। তারপরে লাঞ্চ ব্রেকের পরে যখন এসআইআর মামলাটি আসল মামলাটি উঠল, যাতে বিশেষভাবে উল্লেখ করি যে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী, তিনি আজকে পার্টি ছিলেন। তার কোন আইনজীবী আজকে দাঁড়িয়েছিলেন সেইটা আমি ঠিক লোকেট করতে পারিনি লাইভ হিয়ারিংটাতে,
কিন্তু ওই হিয়ারিংয়ে অংশ নিয়েছিলেন মাননীয় আইনজীবী, ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কোনো পক্ষের হয়তো ছিলেন, অনেকগুলো পার্টি ছিল সেই এই মামলাটিতে। আজকে এর মাধ্যম দিয়ে যেটা হলো যে ভোট যে নির্দিষ্ট সময় হচ্ছে এবং ওই অবধি যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে 6 তারিখ পর্যন্ত যেটা ফ্রিজ হয়েছে, এবং বিচারপতিরা এটাও বলেছেন, ওখানে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়েছিলেন যে এই দেখুন মাননীয় বিচারপতি মহোদয়রা, এই 1,500 যে ভোটার 1,500-ই আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে রয়েছে, সেটাও বিচারপতিরা বলেছেন যে কিছু হয়তো টেকনিক্যাল দেরি হতে পারে, কিন্তু তার জন্য সেগুলো রোলে এন্ট্রি হয়েই যাবে, সেগুলো যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন বা সাপ্লিমেন্টারি, মানে যেগুলো যোগ্য সেগুলো এন্ট্রি হবে, যেগুলো হবে না সেগুলো বাতিল হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো। কিন্তু তার জন্য 35 লক্ষ আবেদনকে এর মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে কমপ্লিট করতে হবে, এটা তো সম্ভব না। এটা তো একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, কারণ যারা আবেদন করবে সেটাও যেমন অ্যালাউ করতে হবে, পাশাপাশি যারা অবজেকশন করবে সেই আবেদনটাতে সেটাকেও তারা অ্যালাউ করতে হবে। কার্যত যা দাঁড়ালো, এসআইআর পর্ব নিয়ে যা ভোটের ডিভিডেন্ড কিনতে গেছিল এই রাজ্যের শাসক দল, বিদায়ী শাসক দল, তার আজকে সর্বমূলে পরিসমাপ্তি ঘটে গেল এবং সব দিক থেকে মুখ থুবড়ে পড়ল সব কটা প্রচার। পাশাপাশি ইলেকশন কমিশনে আবার আবদার নিয়ে গেছিল, আগের এপিসোডে দেখিয়েছি, সেখান থেকে ওই ডেরেকে ওব্রায়েনরা তারা বেরিয়ে এসে কি বলেছেন যে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন বেরিয়ে যাও। আদৌ বলেছেন কিনা সেটা আলাদা, কিন্তু নির্বাচন কমিশন যে পরিমাণ সুরক্ষা ব্যবস্থা এই মুহূর্ত পর্যন্ত করে ফেলেছে, সেটা ভারতবর্ষের এর আগে কোন রাজ্যের কোন ভোটে হয়েছে সেটা অনেক অভিজ্ঞ ভোট বিশেষজ্ঞদের, অনেক বর্ষিয়ান ভোট বিশেষজ্ঞদের মাথা চুলকে ভাবতে হচ্ছে তার নজির আর আছে কিনা আদৌ। আমাদের রাজ্যে তো অন্তত নেই। প্রাচীন মানুষরাও বলবেন, পুরনো মানুষরাও বলবেন এই রকমটা আদৌ আর আছে কিনা। দেখুন চারপাশে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে হম্বিতম্বি। আর একটা বিশেষ জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে একদিকে জনশুনানি, সেটা নরেন্দ্র মোদীর সভায় হোক, প্রধানমন্ত্রীর সভায় হোক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় হোক, যোগী আদিত্যনাথের মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার সভায় হোক, আর শুভেন্দু অধিকারীর সভা তো সারা বছর ধরে আছে, সেটা একটা ক্রাউড পুলিং এফেক্ট হয় শুভেন্দু অধিকারীর সভায়। সেটা আমি বারবার বলেছি, এই মুহূর্তের সে আপনি পছন্দ করেন না করেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র ক্রাউড পুলার নেতা, যাকে দেখে জনগণ মানে ছুটে আসে, তার একটা ইমেজ সেটা সে বানিয়েছে। পাশাপাশি এক লাগাতার প্রচার, আগের এপিসোডটাতেই বলেছি যে লাগাতার শাসক দলের, বিদায়ী শাসক দল সরি, ও নেই 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 নেই, গেছে, শুধু ঘোষণা বাকি, গেছে শুধু ঘোষণা বাকি। 4 তারিখে যাদের প্রচারের খেয়াল করুন, আপনারা দেখছেন টিভিতে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সব তো দেখছেন, এই নেত্রীর যে হুমকি রাজনীতি শুরু করেছে ওই ধর্ণা মঞ্চ থেকে, যেটাকে আমি বলেছিলাম যে সিঙ্গুরের ধর্ণা মঞ্চ দিয়ে ওনার উত্থান হয়েছিল। আর ওই মানে সিঙ্গুরের ধর্ণা মঞ্চ মানে কি, ওই ধর্মতলাতেও এর আগে ধর্ণা করেছেন, আর ওই ধর্মতলাতে এবারে যে ধর্ণাটা করলো ওই ধর্ণা মঞ্চ দিয়ে ওনার পতন। ওই ধর্ণা মঞ্চ থেকে হুমকি শুরু করেছে যে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে ঘিরে ধরে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারেন উনি। তারপরে উত্তরবঙ্গ থেকে শুরু করেছে, একদম সেই পাহাড় থেকে কাকদ্বীপ পর্যন্ত এক ফাটা রেকর্ড চলছে কিভাবে মানুষকে হুমকি দেওয়া যায়। মানে একটা রাজনৈতিক দল সে ক্ষমতায় আসতে চায়, মানুষের কাছে কোথায় বিনয়ী হবে, কোথায় সুশাসনের অঙ্গীকার করবে, তা না করে একের পর এক হুমকি, যে আমরা ফিরে আসলে গলায় পোস্টার বেঁধে বলতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। তারা ফিরে আসলে গাছের গোড়ায় বেঁধে রেখে দেবে
তারা ফিরে আসলে সবার হিসেব বুঝে নেবে। হ্যাঁ, এই নাকি হচ্ছে একটা রাজনৈতিক দলের হুমকি। প্রচার কর্মসূচি, প্রচার হচ্ছে, ভোটের প্রচার হচ্ছে। আর একজন বলছেন শ্মশান করে দেবেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতা উচ্চারণ করে। আগের এপিসোডে বলেছি, দেখিয়েছি তার আগের এপিসোডগুলোতে। এবার খেয়াল করুন, এই যে প্রচারটা শুরু হয়েছিল উত্তরবঙ্গ থেকে, তার প্রথম দিকে মেজর পার্ট জুড়ে থাকতো এসআইআর হচ্ছে চক্রান্ত, এসআইআর এ চক্রান্ত করে বিজেপি নাম কেটে দিচ্ছে, এসআইআর এ চক্রান্ত করে নির্বাচন কমিশন টার্গেট করে বিভিন্ন মানে বিশেষ কমিউনিটির নাম কেটে দিচ্ছে, এসআইআর এর ভোটার লিস্ট বিজেপি পার্টি অফিস থেকে নির্দেশিত হয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বান্ডিল ফর্ম জাল ফর্ম সাবমিট করে নতুন নাম মানে বিহার ইউপি থেকে নাম তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি না বলেছে সেই নিয়ে কলকাতা নির্বাচন কমিশন দপ্তরের সামনে একের পর এক অরাজক পরিস্থিতি। সমস্ত দেখে নিল রাজ্য। কিন্তু এখন খেয়াল করুন, ওই গত হিয়ারিং এ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, না ধর্মবতার, আমাদের এসআইআর আর মূল ইস্যু না, আমরা এখন ইলেকশনে ব্যস্ত। এই সব কটা অভিযোগ এরা কোনোদিনের জন্য, যে কটা হিয়ারিং আছে, আপনাদের আমি অনুরোধ করছি সমস্ত দর্শকবৃন্দকে, যে সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে যে কটা হিয়ারিং হয়েছে, সব কটা হিয়ারিং চালিয়ে মানে পারলে ইংলিশটা শুনে বুঝতে পারলে এ করুন, না হলে ওখানে ওই ক্যাপশন দেওয়া থাকে, সেটাকে বাংলা করে নিয়ে ট্রান্সলেট করে শুনে দেখুন। একটা এই যে রাজনৈতিক প্রচারে যেগুলো বলে অভিযোগগুলো, কোর্টে গিয়ে একটাও এরা বলেনি কোনোদিন, এরা কোনোদিন। আর এখন কি, এখন বুঝতে পেরেছে এসআইআর তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, গল্প শেষ, পতন নিশ্চিত। এবার দেখুন আর ওই সমস্ত নেই, এখন আর এসআইআর কিচ্ছু বলছে না। এখন এইবার শুধু হুমকি। মেজর পার্ট যদি 40 মিনিটের ভাষণ হয়, মেজর পার্ট শুরুই হচ্ছে হুমকি দিয়ে, হয়তো 20 মিনিট হুমকি, আর 2 মিনিট হয়তো এসআইআর নিয়ে কিছু বক্তব্য থাকলো, আর ব্যালেন্স 10 মিনিট বিজেপিকে গালমন্দ, বিজেপির নামে আবল তাবল মিথ্যা গালমন্দ। সবচেয়ে বড় কথা, প্রকৃত সমালোচনা হোক অবশ্যই সেটা মানা যায়, মিথ্যা গালমন্দ যার কোনো তথ্য নেই, পরিসংখ্যান নেই। এই জায়গায় এসে ঠেকেছে যখন, তখন শুধু দর্শকবৃন্দ যারা এই এপিসোড দেখছেন তাদেরকে এটা বলবো, গত এপিসোডে বলেছি নির্বাচন কমিশন কিন্তু সমস্ত ওষুধ তৈরি রেখেছে, এই ইলেকশন কিন্তু সহজ ইলেকশন নয়। যে প্রশাসন, দলদাস প্রশাসন দিয়ে এই 15টা বছর এই নির্বাচন ভোটে জেতাটাকে করায়ত্ত করে রেখেছিল, তাতে কাঁচি। থানার ওসি থানায় নেই, অন্য ওসি এসে হাজির, বিডিও নেই, অন্য জায়গার বিডিও এসে হাজির। কোন পদে কেউ যেখানে সেটিং ছিল রাজনৈতিক দলের সমস্ত মানে ওই শাসক দলের নেতা ফেতা, সামন্ত প্রভু, যুবরাজ, মহারাজ, বাদশাহ, ছোট বাদশাহ, মেজ বাদশাহ, তাদের সাথে যেসব সেটিং গুলো ছিল সব ঘেঁটে ঘ। আর সেন্ট্রাল ফোর্স যেভাবে রণসজ্জা করছে বলা যায়, বা সুরক্ষা বলয় তৈরি করছে, তা কাশ্মীরের সঙ্গে তুলনীয়। যে সমস্ত গাড়ি বা যে সমস্ত আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে ক্যামেরা মনিটরিং, কন্ট্রোল রুম, সেন্ট্রাল ফোর্সকে কন্ট্রোল করবার জন্য বিশেষ কমিটি বা বডি, বুথের ভিতরে বাইরে সমস্ত রকম নজরদারির ব্যবস্থা, 1 মাইল দূরের থেকেও যদি কোনো রকম ভোটার বাধা পড়ে, ভোট বাতিল, ক্যামেরা বন্ধ হলে ভোট বাতিল, ক্যামেরা আটকে দিলে ভোট বাতিল, লাইনে বানাতে যদি কেউ বাধা দেয় তাহলে ভোট বাতিল, হুমকি দিলে ভোট বাতিল, সব শেষ। সব কটা অস্ত্র শেষ, যে কটা অস্ত্র দিয়ে এতদিন এই শাসন যন্ত্রটাকে করায়ত্ত করে রেখেছিল, সব কটা শেষ। এবং সব শেষ পর্যন্ত আজকে যেটা ছিল সেটা তো গেল। আগামীকাল থেকে আইপ্যাক এবং ইডি কেসের হিয়ারিং স্টার্ট। 3 দিন লাগাতার হিয়ারিং হবে বলে আমরা এখনো পর্যন্ত জানি, যেটা মাননীয় বিচারপতি মিশ্রা ডিভিশন বেঞ্চ আগে জানিয়েছিলেন, এবং তাতে বেরোতে চলেছে ইন্টারিম অর্ডার বা রায়, সেটাও তিনি আগের দিন বলেছিলেন। আমরা তাকিয়ে থাকবো আগামী 3 দিন কি হয়। আর ওইদিকে আজকে সুপ্রিম কোর্টেই প্রকাশ হয়ে গেছে, যত ওয়ারেন্ট প্রাপ্ত আসামি বা অভিযুক্ত
বাইরে এখনো পর্যন্ত রয়েছে, ভিতরে ঢোকাও। দিল্লি পুলিশ দিয়ে সেটা নাকি ব্যবস্থা হচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে, এনআইএ সূত্রে যা জানা যাচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে কে জানিয়েছে সেটা? মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিই সেটা লিক করে ফেলেছেন যে দিল্লি পুলিশ আসছে, কাজেই সবাই সাবধান, ওসব করে আর কিচ্ছু হবে না। এই মিথ্যা প্ররোচনায় যদি আপনারা যারা এই সমস্ত কাজকর্মগুলো এতদিন করতেন তারা মেতেছেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি। কারণ এনার কিন্তু কোনোদিন কিছু অ্যারেস্ট ফ্যারেস্ট শুনেছেন? এনাদের কারো কিছু হয়েছে? ওই সিএএ কে এনআরসি বলে যে সমস্যাটা তৈরি করেছিল, অরাজক পরিস্থিতি, অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীতে এই ভোটের সময় যে সমস্ত অসংবেদী বা প্রতিক্রিয়াশীল যে সমস্ত ঘটনাগুলো ঘটে, অ্যারেস্ট করা হয়। এনআইএ তদন্ত কাদের বিরুদ্ধে হয়? এইসব নেতাদের, এইসব মিথ্যাবাদীদের কিচ্ছু হয় না, কিন্তু হয় তাদের। এইটা এবার তারাও বুঝে গেছে। ফলত কি? ফলত একটা জনসভাতে আর লোক নেই। একদিকে বললাম না জনশুনানি, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, শুভেন্দু অধিকারী। মাথায় রাখবেন, এটা কিন্তু বিরোধী দল, তাতে মানুষ বেরিয়ে আসছে। আর শাসক দল ক্ষমতার বৃত্তে মানুষ থাকতে চায় না, আর সেখানটা ফাঁকা, খরা, ফুটি ফাটা পুকুরের মতো, সেখানে আর জল নেই। সুনামি তো দূরের কথা, ফুটি ফাটা পুকুর। এই চৈত্র মাসের পুকুর হয়ে গেছে ফুটি ফাটা, তলায় ফাটল দেখা যাচ্ছে মাটির। পরিণতিটা আগামী 4 তারিখে সবাই আমরা জানতে পারবো, এবং তার জন্যে অপেক্ষায় আছি যে আবার একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের, একটি রাজ্যে, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমরা বাঁচতে পারবো। আমরা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিবেশ সব দিক থেকে বাঁচার আনন্দে, প্রকৃত বাঁচাটা বাঁচতে পারবো। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের ওই যে বলেছি, হাত খুলে আপনারা লিখুন এবং সেটাকে শেয়ার করুন, কমেন্টটাকে শেয়ার করুন। করলে মানে এই এপিসোডের সাথে আপনাদের কমেন্টগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।